ভালো আছেন? ভালো আছেন? আমাকে আপনারা কেউ এর আগে দেখছেন? দেখেন নাই? আচ্ছা, তাদের এই শিশু সুরক্ষা সেমিনারের মাধ্যমে আজকে আপনাদের সাথে এই হিমেল হাওয়া শীতের দিন, হ্যাঁ, সেই শীত উপেক্ষা করে সকালের খাওয়া দাওয়া সেরে আমরা এখানে সবাই এসে উপস্থিত হতে পেরেছি। এজন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা। এবং এত সুন্দর মহতী একটি অনুষ্ঠান, আমি অনেক অনুষ্ঠানে গিয়েছি, শিশুদের মায়ের সাথে আমার বেশিরভাগ কথা বলার সুযোগ হয়, কিন্তু আজকে আমার একটু ব্যতিক্রমী ফিল হচ্ছে। আমি আজকে বাবাদের সামনে দাঁড়িয়ে, আসলে সন্তান বেড়ে ওঠার জন্য মায়ের পাশাপাশি বাবাদেরও যে ভূমিকা আছে এই বিষয়টা আমরা কম বুঝতে পারি। ওই জন্য মনে হয় মায়েদের সভা সমাবেশ, যেখানে অভিভাবক সমাবেশ হয় মায়েরা বেশি থাকে। আপনাদেরও দোষ আছে, কামের অজুহাত দেখান, মা পাঠে দেন, দোষ ওদেরও নাই, ওরাও চায় বাবা আসুক, কিন্তু আপনারা কাজে চলে যান। সন্তানদের ভবিষ্যৎ গঠনে দু একটি কথা গুণী মানুষদের কাছে শুনতে হবে, এই বিষয়টা আপনারা অনুধাবন করেন না। যাক, এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করার জন্য উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প, এটা হচ্ছে মহদীপুর, আপনাদের বিডি কত 222 এর ম্যানেজার সহ যারা আয়োজন করেছেন সংশ্লিষ্ট সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের মিঠাপুকুরের কৃতি সন্তান। তিনি দীর্ঘদিন 1998 সাল থেকে গত বছর পর্যন্ত মিঠাপুকুর উপজেলার শিশু বিষয়ক কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন এবং বর্তমানে তিনি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা দিনাজপুর। জনাব এম এ ওয়াহেদ স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। তো তিনি জেলা এবং উপজেলা দুটি দায়িত্ব থাকা সত্ত্বেও আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হতে পেরেছেন, এর জন্য আমরা সবাই তাকে করতালি দিয়ে বরণ করে নেই। থ্যাংক ইউ। মাঝে মধ্যে দুই হাতে তালি দিলে হাতের ব্যায়াম হয়, রক্ত চলাচল বাড়ে, এন্ড ইটস এ গুড হ্যাবিট। বাবা হচ্ছে একটা শিশুর জন্য বটবৃক্ষের মতো। সন্তান লালন পালন করতে মায়ের যেমন দায়িত্ব আছে, কর্তব্য আছে, তেমনি বাবারও আছে। এজন্য আমরা বলি যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে। আমি খুব বেশি কথা বাড়াবো না, দু একটি পয়েন্ট জাস্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের প্রধান অতিথি আছে, সেটা হলো আপনাদের বাড়িতে আপনারা যে ধরনের কাজকর্ম করেন, আপনার সন্তান কিন্তু আপনার উপদেশের চেয়ে আপনার কাছে দেখে দেখে বেশি শেখে। আপনি যদি আপনার বাবা মায়ের সাথে বাড়িতে খারাপ ব্যবহার করেন, বাবার সাথে তুই আচরণ করেন, মা যদি কোনো সাহায্য সহযোগিতা চায় সেটা যদি না দেন, তাহলে আপনার সন্তানের মধ্যে সেই বিষয়টাই গেঁথে যাবে এবং ভবিষ্যতে আপনি সেই আচরণটাই পাবেন। তো আমি বলতে চাচ্ছি যে আপনার সন্তানের সামনে অ্যাটলিস্ট আপনারা আপনাদের বাবা মায়ের সাথে বা গুরুজনের সাথে ভালো আচরণ করবেন। আজকে এই যে দেখেন, এখান থেকে আপনারা উপকার ভোগী না, এই ম্যানেজারদের কাছে, স্টাফদের কাছে আপনারা যদি বলেন যে আপনাদের এই যে সামগ্রী এবং সহযোগিতার কারণে আমার সন্তানটা ভালোভাবে সুনাগরিক হিসেবে বেড়ে উঠছে, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। যদি এই কৃতজ্ঞতাটা প্রকাশ করতে পারেন, তাহলে আপনার সন্তানটা শিখবে কেউ উপকার করলে কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, তার ভিতরে এই বোধটা জাগ্রত হবে। কাজেই সন্তানের সামনে বোক ডাঙ্গাবেন না, মারামারি ঝগড়াঝাটি করবেন না, তাহলে ওর ইফেক্ট পড়বে এবং সেই ইফেক্টগুলো হবে নেগেটিভ। ভবিষ্যতে ও মানুষকে মারতে উদ্ধত্ত হবে, এই শিক্ষাটা দেয়া যাবে না। আর বাবাদের ক্ষেত্রে আরেকটা বিষয়, আপনারা অনেক সময় কল আসলে মোবাইলে সন্তানদের সামনেই মোবাইলে মিথ্যা কথা বলেন, ঘরের ভিতর থাকলেও যে বন্ধে দোস্ত বাজারে আছি, অনেকে বলেন না। আবার কেউ যদি খুঁজতে আসে, আপনাদের যদি সেখানে যাওয়ার ইচ্ছা না থাকে, তখন ওই ছেলেকে শিখিয়ে দেন যে বাবা বলো বাপ বাইরে গেছে, বলো তো বাড়িতে নাই। তাহলে শিক্ষাটা কি হলো? ওই শিশুটার বাবার কাছ থেকেই শিখলো মিথ্যা কথা বললে কোনো সমস্যা নাই, আব্বাই তো বলে। তাহলে আব্বা যদি বলে, তাহলে আমি কেন বলতে পারবো না? সো আজকে থেকে একটা আমাকে আপনারা কথা দেন, সন্তানের সামনে আপনারা এর পর থেকে কখনো আর মিথ্যা কথা বলবেন না। বলবেন? আচ্ছা, একটু আগে যেটা বলছিলাম যে আপনার সন্তান আপনার কাছ থেকে দেখে দেখে শেখে। তো আপনাদের মধ্যে অনেকে বাড়িতে সন্তানের সামনেই ধূমপান করেন, বিড়ি খান। এটার একদিকে যেমন স্বাস্থ্যগত খারাপ দিক আছে, যেমন ওই বিড়ির ধোঁয়া যে নিকোটিনটা আছে, ইট ইফেক্টস ইজ নন স্মোকার সিরিয়াসলি। যে খায় তার চেয়ে বেশি ক্ষতি করে যার ভিতরে ধোঁয়াটা যায়। হ্যাঁ, তো এটা তো একটা স্বাস্থ্যগত ক্ষতি হলো। এবং আপনার সন্তান কিন্তু দেখলো যে আমার সামনে আমার বাবা বিড়ি খাচ্ছে, তো পরে যদি ওই আবার বিড়ি খায়, ওকে আপনি কি বলবেন? ও তো আপনাকে বলবো আব্বা খাই মুও খাও। হ্যাঁ, তাহলে সন্তানের সামনে অ্যাটলিস্ট যদি খারাপ নেশা পানি থাকে,
এইটা একটু দূরে করবেন, যাতে আপনাকে দেখে দেখে আপনার সন্তান শেখার ওই সুযোগটা না থাকে। আর একটা প্র্যাকটিস আপনারা করবেন, আমরা বহির্বিশ্বে দেখি আপনাদের সন্তানেরা বর্তমানে ছোট ছোট না, আমরা কিন্তু ছোট বাচ্চাকে আমাদের ধর্মীয় যে উপাসনালয়গুলো আছে, হিন্দু হইলে মন্দির, মুসলিম হলে মসজিদ, এই জায়গাগুলোতে আমাদের সন্তান ছোট তো নিয়ে যাইতে চাই না, কারণ দৌড়াদৌড়ি করে। কিন্তু বাইরের দেশে যখন এই ছোট শিশুগুলা মসজিদে যায়, তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। কেন? ধর্মীয় শিক্ষার আলো পৃথিবীর সব থেকে পিওর আলো। এই ধর্মের আলো যার মধ্যে আছে, সে কখনো অসৎ হয় না, অনৈতিক হয় না, খারাপ কাজ করে না, বড় হয়ে সুদ ঘুষ নেয় না। আপনারা যখন মসজিদে যাবেন ইবাদতের জন্য, আপনার সন্তানকে নিয়ে যাবেন, যাতে করে প্র্যাকটিসটা দাঁড় হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসটা একটু কম। আপনারা চেষ্টা করবেন ওই জায়গাগুলোতে আপনাদের সন্তানকে নিয়ে যাওয়ার জন্য, যাতে করে ছোটবেলা থেকেই তারা ধর্মের আলোয় আলোকিত হয়। আর আপনার সন্তান যদি ধর্মের আলোয় আলোকিত হয়, তাহলে ভবিষ্যতে আপনার গায়ে হাত তুলবে না, আপনাকে অপমান করবে না। আমি আমার একটা বড় ভাইয়ের গল্প শুনেছিলাম। এক বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সারা রাত নাইট গার্ডের চাকরি করত, সকালে ফল বিক্রি করত। তার স্বপ্ন, তার ছেলেটা খুব মেধাবী, সায়েন্সে পড়ে, ইন্টারমিডিয়েটে এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে, খুব ভালো স্টুডেন্ট। তো আমার ওই বড় ভাই, ঢাকা ইউনিভার্সিটিতে আমার এক বড় ভাই পড়ে, সে এখন ওখানে প্রভাষক, লেকচারার হিসেবে চাকরি করছে। বলছে যে সারা রাত নাইট ডিউটি করে, সকালে আবার ফল বিক্রি করে। তো এরকম করে একদিন দেখা হয়েছে, বলছে যে বাবা, আমার ছেলেটা তো সায়েন্স থেকে এ প্লাস পাইছে, এখন আমি মেডিকেল কলেজে পড়াবো। তো এই দুঃখ দেখে ওই বাবার, আমার ভাইটা তাকে কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে, যে বাবা আচ্ছা তোমার সন্তানকে কোচিং করাও, মেডিকেলের কোচিং করাও। কোচিং করাইছে। একদিন ওই লোক এসে হাউমাউ করে কান্নাকাটি করছে। কি হলো, কি হলো, কান্নাকাটি কেন? বলছে আমার সন্তান তো বাবা ঢাকা মেডিকেল কলেজে চান্স পাইছে। এটা মারাত্মক খবর। কিন্তু আমার ওই ভাই ওনাকে পরামর্শ দিয়েছিল যে ছেলেটাকে তো পড়াশোনা করাচ্ছেন, একটু নামাজ কালাম, কোরআন মাজিদ এগুলো একটু পড়ার করেন, মানে নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষার ব্যাপারে আলোকিত করেন। বাবা বলে, ওর বাবা সারাদিন পড়ালেখা, কত কাজ, কোচিং যায়, ব্যস্ত মানুষ তো, ওই জন্য নামাজ রোজা এগুলো তেমন সময় পায় না। হ্যাঁ। তো কয়েক মাস পরে ওই বাবার সাথে আমার ওই ভাইয়ের আবার দেখা হয়েছে। হাওয়া করে লোকটা কান্দিতেছে, বলতেছে বাবা আমাকে মাফ করবেন, আমি খুব দুঃখিত। মনে কেন? বলতেছে যে আমার সন্তানটাকে আমি যে স্বপ্ন দেখছিলাম ডাক্তার হবে, এখন সেই সন্তান আজকে ইয়াবার টাকার জন্য আমার গায়ে হাত দিছে। আমি ভাবছিলাম আমার ছেলে সন্তান হয়ে আমার শেষ বয়সে সেবা করবে, আমার শরীরের যত্ন নেবে, কি রোগ হয়েছে এগুলো সে নির্ণয় করে আমার সেবা করবে শেষ বয়সে। সেই সন্তান এই বয়সে এসে আমার গায়ে ইয়াবার টাকার জন্য হাত তুললো। কেন তুললো বলেন তো? ওই ছোটবেলা থেকে তাকে ধর্মীয় শিক্ষাটা দেওয়া হয় নাই, ধর্মীয় অনুশাসনটা দেওয়া হয় নাই, মরাল এডুকেশনটা দেওয়া হয় নাই, এবং বাবা মা জিনিসটা মনিটর করে নাই যে আমার ছেলেটা কার সাথে মিশতেছে, আপনার সন্তানটা কার সাথে মিশতেছে, এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। এখন একটা ইটের দলা যদি ফুলের গাছের নিচে পড়ে থাকে, ওই ইটের দলাতে যদি গোলাপের পাপড়ি প্রত্যেকদিন পরে, ওই ইটের দলাটাও আতরের মতো সুবাস দেয়, দেয় না? আবার যে জায়গা হিসু করে, ওটি একটা ইটের দলা থুয়ে আসেন, মুত মুত গুন্দায়। কথা ঠিক না ভুল? এখন আমি ছোটবেলা থেকে বড় বড় অফিসারের সাথে এই যে আমি স্যারের সাথে আসছি, এটা না করে যদি আমি ইয়াবাখোর বা এমন ছেলে আছে না, সকালে ঘুম থেকে উঠবে, 3 রাস্তার মরে যাবে, চেংড়ি দেখলে শীষ মারবে, একটু পর 2টা বিড়ি টান দেবে। এখন ওই লোকগুলোর সাথে যদি আমি 6টা মাস ঘুরি, 6 মাসের মধ্যে আমিও শীষ মারা শিখবো, 2টা বিড়ির টান দেওয়া শিখবই। কারণ সঙ্গ দোষে লোহা ভাসে, এটা সত্য কথার কথা। আমি আজকে বিড়ি খাই না, কিন্তু আমার আশেপাশে 4-5টা বন্ধু বিড়ি খায়। তো আমি বিড়ি খাই নাই, কিন্তু ওর আশেপাশে বিড়ি খাইছে না, বিড়ির গন্ধটা কিন্তু আমার গায়েও চলে আসবে, অর্থাৎ কাপড় গন্ধ করবে। বাড়ির যখন যাবো মা বলবে, কিরে ইনকা ইনকা তোর গাও গন্ধায় কেন? আমি কিন্তু বলবো আমি তো খাই নাই, কিন্তু বিড়ির গন্ধটা আমার গায়ে আছে। তো এইভাবে চলতে 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 মানুষ কিন্তু প্রভাবিত হয়। আর একটা মানুষ কোন লোকের সাথে ঘোরে, এটা দেখলেও কিন্তু এই মানুষটা কেমন সেটা বোঝা যায়। এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। সঙ্গ দেখে মানুষ চেনা যায়। আর আপনার সন্তানটা যদি ভালো লোকের সাথে মেশে, ভালো পরিবেশে যায়, তাহলে স্বপ্ন দেখবে বড় কিছু হওয়ার। আমি ছোটবেলা থেকে অফিসারের সাথে মিশি, আমার এখন পর্যন্ত স্বপ্ন অফিসার হওয়া। আমি সাংবাদিকতা করি, একটা রংপুর জেলার দায়িত্বে আছি, আমার একটা অর্গানাইজেশন আছে, ওটার আমি প্রধান,
এবং আমি এখন চেষ্টা করতেছি ভবিষ্যতে আমি ম্যাজিস্ট্রেট হব। ওনারা ক্লাস 7-8 থেকে আমাকে ওই স্বপ্নটা দেখাইছে যে একটা ম্যাজিস্ট্রেট হইতে গেলে কোন কোন লাইনে যাইতে হয়। মানুষের মস্তিষ্কটা এমন, মানুষের মস্তিষ্কটা হলো, আপনি আপনার সন্তানের জন্য যদি স্বপ্ন দেখেন আমার সন্তানটা ম্যাজিস্ট্রেট হবে বা ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে, তাহলে কিন্তু আপনার ব্রেনটা এখন থেকেই কাজ করা শুরু করবে। আমার সন্তানটাকে ডাক্তার বানাইতে গেলে কি করা দরকার, কোন স্কুলে ভর্তি করানো দরকার, কোন স্কুলের মাস্টার ভালো, স্কুলের নাম ভালো, কোথায় প্রাইভেট কোচিং পড়াইলে আমার সন্তানটা ডাক্তারি লাইনে যাবে, সায়েন্সে পড়াইতে হবে নাকি আর্টসে পড়াইতে হবে, এই ব্রেনটা কিন্তু কাজ করবে। আবার আপনি যদি চিন্তা করেন আমার সন্তানটা ক্লাস 10 পাস করার পর আমি একটা ওষুধের দোকানে রাখবো, ওখানে দিনে কলেজ যাবে, সন্ধ্যার পর থেকে ওষুধ বিক্রি করবে, তাহলে আপনার মাথায় ওই চিন্তাটাই আসবে যে কোন ডিসপেন্সারিতে আমার সন্তানটাকে রাখা যায়, দিন গেলে 200 টাকা হাজিরা পাবে। তো সম্পূর্ণটা নির্ভর করে আপনার চিন্তা ভাবনার উপর। আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহ আপনার মস্তিষ্কটাও যেভাবে দিছে, যতটুকু দিছে স্যারেরটাও ততটুকু দিছে। এখন ঘটনা হয়েছে স্যারের সাথে আপনার চিন্তা ভাবনা সমস্যা। আমার এই স্যার কি হয়েছে জানেন, ওনার ইতিহাস জানেন আপনি? ওনার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, আশেপাশে যত লোক আছে একটা অফিসার হয় নাই। কেউ অবৈধ বালু উত্তোলন করে খাচ্ছে, কেউ ভেকু দিয়ে মাটি তুলি খাচ্ছে, কেউ সিটারি বাটপারি করছে, কেউ চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে মারিং কাটিং করে চলতেছে। কিন্তু তিনি 1988 সালে ওই অজপাড়াগা সটিবাড়ি এলাকার হরিপুর থেকে 88 সালে যখন আর্মি গার্ড দেয়, সেই আমলে 83 সালে মানে স্ট্যান্ড করছে মেট্রিকে। তারপরে রাজশাহী ইউনিভার্সিটিতে ল ডিপার্টমেন্টে ভর্তি হয়, সেখানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। এবং 1998 সালে যখন ইন্টারনেট ছিল না, ভালো যোগাযোগ ব্যবস্থা ছিল না, 96 সালে বাংলাদেশ শিশু একাডেমির অফিসার পদে পরীক্ষা দিয়ে কিন্তু মিঠাপুকুরের শিশু অফিসার হিসেবে তিনি এসেছেন। অর্থাৎ দেখেন, একটা মানুষ কোন জায়গায় জন্মগ্রহণ করছে এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো আপনি নিজে কোথায় যাইতে চান, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। ফুল যে জায়গায় জন্মায় সেই জায়গাটা কি সবসময় পরিষ্কার থাকে? গোবরে পদ্ম ফুল ফোটে না, অনেক ময়লা আবর্জনা আছে, ওই জায়গায় ফুল ফুটতে পারে না। কিন্তু ফুল ফোটার পর ফুলের গন্ধ যে সুবাসটা, ওইটা কিন্তু গোলাপের মতোই সুবাস করবে। আপনার জন্মের ওপর নিয়ন্ত্রণ আছে। আল্লাহ আপনাকে কোন জায়গায় জন্ম দিবে এটা কি আপনি জানতেন? আপনার জন্মের উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নাই। এই যে আমাকে যেরকম দেখতেছেন আমার চেহারা, এটাও আল্লাহ দিচ্ছে, এটার উপরও আমার কোনো নিয়ন্ত্রণ নাই। আমার নিয়ন্ত্রণ আছে কোথায়? আমার কর্মে। এই যে উঁচু নিচু সমাজের যে পার্থক্যটা, এটা কিভাবে হয় বলেন তো? একটা উচ্চ শ্রেণী, একটা নিচু শ্রেণী, এটা আবহমান কাল থেকেই হয়ে আসছে। এটাও হয় কর্মের মাধ্যমে। আমার জন্মের উপর আমার হাত নাই, আমার চেহারার উপর হাত নাই, যেটার উপর হাত আছে সেটা হচ্ছে আমার কর্ম। আমার কর্ম যদি ভালো হয় আমি সেইভাবেই মূল্যায়িত হব। এই যে উনি অফিসার, ওনার কাজগুলো খুব প্রশংসার যোগ্য, উনি ভালো কাজের মাধ্যমে মূল্যায়িত হচ্ছেন। আবার এলাকার যারা খারাপ কাজ করতেছে, ধূমপান করছে, মেয়েদের ইফটিজিং করতেছে, ওরা ওদের ভুলভাল কাজের মাধ্যমে মূল্যায়িত হচ্ছে। অর্থাৎ আপনি ভালো কাজ করলে ভালোভাবে মূল্যায়িত হবেন, খারাপ কাজ করলে খারাপভাবে মূল্যায়িত হবেন। আরেকটা বিষয়, আপনারা গরিব কপাল নিয়ে আসছেন, এটা নিয়ে কখনো হাহাকার করবেন না। আপনি গরিব, আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সৃষ্টিকর্তা আপনাকে চয়েস করছে। আপনার সন্তানের জন্মটা বিশ্ববিখ্যাত ধনী জেফ বেজোস, ইলন মাস্ক, বিল গেটস, শাহরুখ খানের ঘরে হতে পারতো। যেহেতু তা হয়নি, তাহলে বুঝতে হবে আপনার সন্তানের জন্মটা হয়েছে কাজ করে বড় হওয়ার জন্য। যেহেতু আপনার ঘরে জন্ম হয়েছে এবং আপনি নিজেও গরিব, আপনার চ্যালেঞ্জ, আল্লাহ আপনাকে চয়েস করছে। সৃষ্টিকর্তা যখন কাউকে কোনো কিছু দেয়, সবার আগে তাকে সফলতা দেয়। কারণ সফলতা দেওয়ার আগে আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে টেস্ট করে দিবে যে আপনি সেই সফলতার যোগ্য কি না। মাঝির ছেলে ব্যারিস্টার হয়েছে না, সিনেমাও আছে এটা নিয়ে। এপিজে আবুল কালাম আজাদ, হ্যাঁ, ভারতের রাষ্ট্রপতি। এবং কেনিয়ার যিনি প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন, বারাক ওবামা, তার বাবা ছিল কেনিয়ার গরিব পরিবারের এবং মা ছিল আমেরিকার। জন্ম পরিচয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকতো, কিন্তু সেই বারাক ওবামা 2008 সালে আমেরিকার 44তম প্রেসিডেন্ট হয়েছে। কাজেই আমি আপনাদের কাছ থেকে অনুরোধ করব, আপনাদের সন্তানকে নিয়ে আপনারা স্বপ্ন দেখবেন এবং স্বপ্নটাকে লালন করবেন। এই স্বপ্নটা অর্জন করতে যা যা করা লাগে আপনারা তাই করবেন। এই স্বপ্ন বাস্তবায়ন করতে আপনারা দৌড়াবেন, যদি দৌড়াতে না পারেন হাঁটবেন, যদি হাঁটতে না পারেন হামাগুড়ি দিবেন। তারপরও ছেলেদের ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় হবে না।
আল্লাহ আপনাদেরকে শ্রেষ্ঠ করে বানাইছে। পৃথিবীতে যত জন্তু জানোয়ার পোকামাকড় আছে 18,000, তার থেকে সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মানুষ, আশরাফুল মাখলুকাত। এই মানুষকে আল্লাহ ভালোবেসে আকৃতি দান করে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহর কি কম আছে? টাটা কোম্পানির মালিক রতন টাটাকে যে আল্লাহ বানাইছে সেই আল্লাহ আপনাকেও বানাইছে। আল্লাহর কি অভাব আছে? আমরা আল্লাহর কাছে চাইতে ভয় করি। স্যারকে যে আল্লাহ বানাইছে আমাকে সে আল্লাহ বানাইছে, আপনাকে সে আল্লাহ বানাইছে। আল্লাহর অভাব আছে ভাই? এই পৃথিবীটা হচ্ছে একটা গ্রহ, আর চাঁদকে বলা হয় স্যার নক্ষত্র। এই পৃথিবীর চেয়ে একটা সূর্যকে বলা হচ্ছে নক্ষত্র। এইরকম একটা পৃথিবীটা অনেক কিছু মনে হয় না? আপনারা তো 8-10 কিলোমিটারের মধ্যেই থাকেন, তাতে মনে করেন পৃথিবীতে কত কি। এইরকম 700 কোটি আপনাদের মতো মানুষ সারা পৃথিবীতে আছে, এবং পৃথিবীর চেয়ে আবার সূর্য 13 লক্ষ গুণ বড়। অর্থাৎ এরকম 13 লক্ষ পৃথিবী দিয়ে ঢেল মারলে সূর্য ঢুকে যাবে। তাহলে এগুলো সৃষ্টি করছে আল্লাহ। এইরকম আরো গ্রহ উপগ্রহ লক্ষ, মিলিয়ন, বিলিয়ন, সেন্টিলিয়ন, অক্টেলিয়ন আছে। তাহলে আল্লাহ কত বড়, কত মহৎ। তাহলে আপনারা চান না কেন? চাইতে হবে। এই যে দেখেন, আজকে আমরা এখানে ভাত খেয়ে আসছেন, সবাই খাওয়া দাওয়া করে আসছেন, যাই হোক সকালের ভাতটা পাইছেন তো, তাই না? এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করেন। দেখেন, আপনার সন্তান যখন ভালো কিছু করে, আপনি আদর করে আপনার সন্তানকে বিস্কুট কিনে দেন না, খাবার দেন না, যে বাবা তুই খুব সকালে 2-3 ঘন্টা পড়ছিস, খুব ভালো লাগলো। আবার আপনি একটা হুকুম করলেন, কাজটা করে দিল, খুব ভালো লাগলো না? দেন তো। আল্লাহ আপনাদেরকে 2 বেলা খাওয়াইতেছে, এর জন্য শুকরিয়া আদায় করা উচিত না? কেমন? আমি দক্ষিণ আমেরিকার একটা দেশের কথা বলি, দেশটার নাম হচ্ছে হাইতি। এই দেশের মানুষের এত অভাব, 2 বেলা ভাতই পাচ্ছে না, মাটির বিস্কুট খেয়ে আছে। মাটি আছে না, মাটি দিয়ে বিস্কুট